লাভ বাই দ্য ভিলেন, লেখিকা লিজা মণি, পর্ব ৬। ২ দিন কেটে যায়। এনি একইভাবে শিকলে বাঁধা অবস্থায়। কাল শাওয়ার নেওয়ার সময় জাস্ট খোলা হয়েছিল বাঁধন, কিন্তু বের হওয়ার সাথে সাথে আবারও লাগিয়ে দেওয়া হয়। অতিরিক্ত মানসিক চাপ, ইজ্জতের চিন্তা সব মিলিয়ে মুখটা মলিন হয়ে গিয়েছে। তার কাছে নিককে মনে হয় কার্টুনের সেই দানব যে সবাইকে বন্দি করে রাখে, এরপর ফুটন্ত গরম তেলে পুড়িয়ে নিজের ভোজন তৈরি করে। কিন্তু মানুষরূপী পিশাচটা তো তাকে আঘাত করছে না, টর্চার করছে না, কিন্তু মানসিক আঘাতে মেরে ফেলছে, বন্দি করে রেখেছে শিকলের মাধ্যমে। টানা দিন রাত শিকলে বাঁধা থাকার কারণে তার ভেতরে অস্থির করে ওঠে, আর পারছে না এইভাবে থাকতে। তৃষ্ণার্ত কাকের মতো ভেতরটা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। এই বন্দি দশা তার কাছে মৃত্যু সমতুল্য মনে হচ্ছে। এইভাবে আতঙ্ক নিয়ে বন্দি থাকার চেয়ে মরণ শ্রেয় ছিল। এনি নিঃশ্বাস টানে বড় বড়, কান্না করতে করতে চোখের পানিও যেন শুকিয়ে আসছে। আর কত কাঁদবে সে? কান্না এখন তার প্রতিদিনের সঙ্গী। তবে এনি আগের মতো আর নরম নেই, কেমন এক উন্মাদ হয়ে উঠেছে। প্রথমত সে নিককে দেখলেই কাঁপা শুরু করত, ভয় হতো প্রচুর, কথা বলতে পারত না, যে নিতান্তই কোমল মনের এক বাচ্চা ছিল। কিন্তু এই কয়েকদিনের মানসিক চাপ তাকে নিষ্ঠুর বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সে নিককে প্রচুর ভয় পায়, তবে সেটা এখন আর প্রকাশ করে না, একদম চুপচাপ আর শক্ত থাকার চেষ্টা করে। এখন সকাল প্রায় 10টার কাছাকাছি। একজন মেইড সার্ভিং ট্রলিতে কিছু খাবার নিয়ে আসে। এনি সেদিকে তাকিয়ে রাগে নাক ছিটকায়। মেইড রুমে ঢুকার সাথে সাথে পিছন দিয়ে প্রবেশ করে নিক। গম্ভীর হয়ে ডিভানে গিয়ে এনির মুখোমুখি হয়ে বসে। এনি তাকায় না নিকের দিকে, তাকালেই কেন জানি ঘিন ঘিন করে। লোকটা অসম্ভব সুন্দর, হাজারো মেয়ের স্বপ্নের রাজকুমার এমন ছেলে। তার সৌন্দর্যে প্রতিটি মেয়েই মোহিত হতে বাধ্য, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের আড়ালে অভ্যন্তরীণ যে কুৎসিত রূপ, সেটা দেখলে শুধু ঘৃণাই আসবে। এনিকে অন্যদিকে ফিরে থাকতে দেখে নিক আরও গম্ভীর হয়ে ওঠে। একটা সিগারেটে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে 2 ছোটের মাঝখানে রাখে। এরপর এনির দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে সিগারেটে টান দিয়ে পুরোটা ধোঁয়া এনির মুখের দিকে ছুড়ে দেয়। সিগারেটের ধোঁয়া নাকে মুখে প্রবেশ করতেই এনি কেসে ওঠে। সে সিগারেট একদম সহ্য করতে পারে না, আর এইদিকে পুরোটা তার নাক মুখে ঢুকে গিয়েছে। মুহূর্তেই গা গুলিয়ে আসে, যে কোনো সময় বমি চলে আসার উপক্রম। চোখ দিয়ে পানি চলে এসেছে, তবুও এনি নিজেকে শক্ত করে রাখে। রাগান্বিত হয়ে নিকের দিকে তাকাতেই নিক বাঁকা হেসে বলে, আমি আসলে কখনো মুখ ঘুরিয়ে অন্য পাশে রাখবে না? কোন পাশে রাখব তাহলে? আমি তো আপনার গোলাম, আপনার রক্ষিতা, যেভাবে বলবেন সেভাবেই থাকব। উফ বেবি গার্ল, রক্ষিতা হলে এতক্ষণে তুমি মাটির নিচে থাকতে। নিক জেভরামের বেডে গিয়ে তাকে ক্যারি করার ক্ষমতা তোমার মতো পিচ্চির নেই। 2 হাত দূরে থাকি, এরপরও এত ভয় তোমার? কাছে আসলে তো স্পর্শ করার আগেই সেন্সলেস। নিকের এমন কটু কথাই ইনি চোখ বন্ধ করে থাকে। যে এনির দিকে কোনো পুরুষ সামান্য চোখ তুলে তাকালেও ভয়ে কপকাত হয়ে থাকত, সে আজ জ্যান্ত একটা জানোয়ারের সামনে বসে আছে, তবে লজ্জা নয়, ঘৃণা নিয়ে। কত চঞ্চল ছিল সে, আজ কোথায় গেল সবকিছু? আপাকে কত জ্বালাতন করতাম আমি, কিন্তু আজ আপাকে পাচ্ছি না পাশে। আমার বোনটা নিশ্চয়ই আমার চিন্তায় মরে যাচ্ছে, সে তো আমাকে ছাড়া থাকতে পারে না। এনি চিন্তায় বিভোর থেকেই নিককে অজান্তেই প্রশ্ন করে, আপনার পরিবার নেই? আপনি এত অমানুষ কেন? আপনার মা কি কখনো শিক্ষা দেয়নি মেয়েদের কিভাবে সম্মান করতে হয়? লজ্জা করে না? তাদের পাচার করেন, তাদেরকে নিলামে তোলে দেহ নিয়ে উল্লস করেন। কেমন মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আপনারা? আপনাদের তো... এনি আর বলতে পারেনি। এক বিকট শব্দ চারপাশে স্তব্ধ হয়ে যায়। আতঙ্কে থমথমে হয়ে যায় পরিবেশ। নিক এক হিংস্র হায়েনার মতো এনির গাল চেপে ধরে, অন্য হাতে গলায় সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করে অতি রাগে কিরিমিরিয়ে বলে, খবরদার মা নিয়ে শব্দ উচ্চারণ করবি না। আমার কোনো মা নেই। নিক জেভরান কারোর পেট থেকে জন্ম নেয়নি, সে শুধু তার বাবার ছেলে ছিল। পরের বার এমন কথা উচ্চারণ করলে জিব্বা টেনে নিয়ে আসব। নিকের কপালের রগগুলো ফুলে উঠে নীল হয়ে আছে, ফর্সা মুখটা রাগে লাল হয়ে গিয়েছে। চোখের দিকে তাকানোর সাহস কারণ নেই। এনির জান বেরিয়ে আসার অবস্থা, শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে ওঠে। নিকের শক্ত হাতটা গলা ছাড়ানোর জন্য অধৈর্য হয়ে পড়ে, যে কোনো সময় জীবন বেরিয়ে আসব। এনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, এই বুঝি রুহটা বেরিয়ে আসছে। নিস্তেজ হয়ে পড়ে এনি, শেষ সময়টাতে আপনজনের শ্রবণ করে নেয়। আপনজন বলতে তো তার বোন নাজলি আর নাবিদ, দুইজন তাকে ছোট থেকে আগলে রেখেছে। এনির চোখ বুজে আসে, আচমকা গলায় শীতলতা অনুভব করে। গলায় এখন আর শক্ত হাতের বাঁধন নয়, যেন আইস ছুঁয়ে দিচ্ছে কেউ। এনি কিছুক্ষণ কাশি থামিয়ে দুর্বল চোখ নিয়ে তাকায় নিকের দিকে। নিক এনির গলায় আর গালে সামান্য বরফ লাগিয়ে দিচ্ছে। এনি একদম ফর্সা হওয়ার কারণে আঙুলের ছাপ ভেসে উঠেছে উভয় জায়গায়। নিককে এমন সেবা করতে দেখে এনি ঠাট্টা করে বলে, মেরেই তো ফেলছিলেন, বাঁচিয়ে দিলেন কেন? গিরগিটিও আপনাকে দেখে লজ্জা পাবে নিক জেভরান।
নিক আইসটা মেইডের কাছে দিয়ে অ্যানির দিকে না তাকিয়ে গম্ভীরটা নিয়ে উঠে দাঁড়ায়। এরপর কিছুক্ষণ ঠোঁট চেপে বলে, আমি শুধু গিরগিটি না, গিরগিটির থেকেও খারাপ। প্রয়োজনে নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেলি যে নিজের জন্মদাত্রী মাও আমাকে চিনতে পারেনি। নিকের কথায় অ্যানি চমকায়। কি বুঝাতে চেয়েছে উনি? জন্মদাত্রী মা চিনতে পারেনি মানে? অ্যানি কণ্ঠস্বর টেনে আওয়াজ দিয়ে বলে, অর্থাৎ? অ্যানি উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের আশায়। কিন্তু নিক নিজের কাজে ব্যস্ত। মুখে আবারও গম্ভীরতা টেনে মেইডকে আদেশ করে খাবারগুলো সামনে নিয়ে আসার জন্য। মেইড খাবারের ট্রে সামনে নিয়ে আসলে অ্যানি বলে, কতদিন এইভাবে চলবে? আজীবন। আমাকে কেন এই নরক যন্ত্রণা দেওয়া হচ্ছে জানতে পারি? প্রশ্নের উত্তর চাওয়া বোকামি, আমি কখনো উত্তর দেই না। আমার অপরাধ কি ছিল? কেন আমাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? সেদিন রাতে আমার সামনে আসা একদম উচিত হয়নি তোমার। এক রাত আমি ঘুমাতে পারিনি। তোমার কারণে আমি নির্ঘুম রাত কাটিয়েছি, ছটফট করেছি, সেই কারণের জন্য ওই শাস্তি পাচ্ছ তুমি, আর এইটা যুগ যুগ ধরে চলে আসবে। সেদিন রাতে আমি ইচ্ছে করে যাইনি, ভুলবশত চলে গিয়েছিলাম সুন্দর লাইটিং দেখে। স্বপ্নেও ভাবিনি ওইটা আপনার বেলকনি ছিল, না হলে জীবন চলে গেলেও আমার পা সেখানে স্পর্শ করত না। আই ডোন্ট কেয়ার। আমার দম বন্ধ হয়ে আসছে। এই শিকলগুলোকে জাহান্নামের শাস্তি মনে হচ্ছে। তিলে তিলে না মেরে একবারে কেন মেরে ফেলছেন না? নিক অ্যানির করুণ মুখটার দিকে তাকায়। এরপর রিমোটের সাহায্য এক এক করে সব বাঁধন খুলে দেয়। অ্যানি নিজেকে মুক্ত দেখে অবাক হয় প্রচুর। তাকে এত সহজে খুলে দিয়েছে এই অভদ্রটা? হাত পা কেমন লাল হয়ে আছে। অ্যানি নিজের হাতটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেয়। কেমন ব্যথা হয়ে গিয়েছে পুরো শরীরে। সারাদিন নিস্তেজ হয়ে পড়ে থাকলে ব্যথা পাওয়াটাই স্বাভাবিক। অ্যানি নিজের ভাবনায় প্রহর ঘটে নিকের তিরিক্ষি হুঁশিয়ারি আওয়াজ শুনে। খুলে দিয়েছি, কিন্তু খবরদার বিশ্বাসঘাতকতা করবে না, কারণ আমি ছলনাময়ীদের ঠিক কতটা ঘৃণা করি তোমার ধারণা নেই। নিজের খুব কাছের মানুষের বুককে ছিদ্র করেছি অসংখ্যবার জাস্ট বিশ্বাসঘাতকতার কারণে। খুলে দিয়েছি, তবে সুইসাইড করার চিন্তা করলে তোমার ঠিক কেমন অবস্থা হবে সেটা তোমার ধারণা করারও কষ্টকর, বেবি গার্ল। তাছাড়া তুমি আমার চোখের সামনেই থাকো সবসময়। অ্যানি নিচের দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। নিক খাবার এনে অ্যানির সামনে রাখে। অ্যানি বিলম্ব না করে নিকের ভয়ে অল্প অল্প খেতে থাকে। খাবার নিয়ে বিরোধ করলে জানোয়ারটা জোর করে হলেও খাওয়াবে। অ্যানি চাচ্ছে না এই মুহূর্তে কোনো রকম রক্তপাত হোক, কোনো জোর জবরদস্তি হোক। অ্যানিকে খেতে দেখে নিক বেরিয়ে যায়। অ্যানি ধীরে ধীরে চামচ দিয়ে খাবার তুলছে আর কিছু একটা ভাবছে। হঠাৎ তার চোখ চলে যায় ডিভানের কাছে। কেমন তাজা রক্ত জায়গায় জায়গায় ছড়িয়ে আছে, আবার ফোটা ফোটাও। অ্যানি ভয়ে নড়ে চড়ে ওঠে। রক্ত কোথা থেকে আসলো এখানে? কার রক্ত এগুলো? অ্যানি অস্থির হয়ে ওঠে। হুট করে মনে পড়ল নিকের রাগের কথা। মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙ্গা কাজগুলোর দিকে তাকায়। টেবিলটা যখন ফেলে দিয়েছিল তখন মনে হয় উনার হাতে কাউচ গেঁথে গিয়েছিল। অ্যানি কেমন জানি শান্ত চোখে রক্তগুলোর দিকে তাকিয়ে আছে। তার খারাপ লাগছে নাকি খুশি হয়েছে বুঝার উপায় নেই। অ্যানি খুব নরম মনের মানুষ, লোকের আঘাত সে সহ্য করতে পারে না। নিজেই কান্নাকাটি করে বুক ভাসিয়ে দেয়। তবে আজ সামনে তরতাজা রক্ত দেখেও নিকের জন্য খারাপ লাগাটা প্রকাশ করেনি। ওর জায়গায় অন্য কেউ হলে অ্যানি ছুটে যেত ক্ষত বেশি গভীর কিনা দেখার জন্য। কিন্তু এই পিশাচটা আঘাত পেতে পেতে মরে যাক, তবুও অ্যানির খারাপ লাগা কাজ করবে না। অ্যানি নিজের মনে বিড়বিড় করে বলে যে হাজারো লোকের রক্ত জড়ায় তার শরীর থেকে এমন রক্ত জড়লে কিছুই হবে না, বরং ভালো হয়েছে। নিক ড্রয়িং রুমে বসে রক্ত পরিষ্কার করে হাত ড্রেসিং করে নেয়। এইসব ড্রেসিং তার কাছে বিরক্ত লাগে। যত রক্ত যাওয়ার সেটা চলে যাক, আদেক্ষেতা করে মেডিসিন নেওয়ার কি প্রয়োজন? তবে এখন তাকে ইচ্ছের বিরুদ্ধে করতে হচ্ছে। সে এখন বাহিরে যাবে, এমন রক্তাক্ত হয়ে থাকলে গা ঘিন ঘিন করে ওঠে। প্রচুর খুঁতখুঁতে স্বভাবের সে। লোকেদের পচনশীল মাংস খাইয়ে শাস্তি দেয়, অথচ সে সামান্য ধূলিকণা শরীরে সহ্য করতে পারে না। হাস্যকর লাগে তার কাছে নিজেকে মাঝে মাঝে। নিক নিজের হাত ঠিকঠাক করে উঠতে যাবে, এমন সময় অধিরাজ মেইন করিডর পেরিয়ে প্রবেশ করে। বস, কোনো লোক আপনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছে। কাল সারাদিন দাঁড়িয়েছিল, কিন্তু আপনি ভাইপার মেনশনে ছিলেন না। আজ আবার এসেছে, শুধু একবার দেখা করার জন্য। নিক পুনরায় গম্ভীর হয়ে বসে। নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে রহস্যময় হাসি দেয়। নিজের ব্লেজার ঠিক করে অধিরাজকে বলে, আসতে বল এই মুহূর্তে। ভেবেছিলাম এখন বাহিরে যাব, বাট একটু খেলা খেলে যাক। অধিরাজ কিছুটা অবাক হয়। নিকের রিয়াকশন দেখে এইটুকু বুঝেছে বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে তার বস চিনে। অধিরাজ সম্মতি দিয়ে বেরিয়ে যায়। নিকের হালকা বাদামি চোখের গভীরতা ধীরে ধীরে প্রখর হতে থাকে। কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে মেঝের দিকে। গম্ভীরতা নিয়ে ভাবছে অনেক কিছু, যেটা ধরার ক্ষমতা কারোর নেই। নিকের ভাবনার মধ্যেই কারোর উপস্থিতি অনুভব করে চোখ তুলে তাকায়। নিক বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলে, আরে বসুন, ইরানের বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার নাবিদ।
উফ, আপনার পুরো নাম জানি না, তাই নাবিদুই সম্বোধন করলাম। জানারও কথা না, গ্যাংস্টার বস আমাকে নাবিদ নামেই চিনে। নিক ঠোঁট কামড়ে হাসে। নাবিদ কিছুক্ষণ চুপ থেকে নিকের দিকে তাকিয়ে বলে, এমনটা কেন করলে নিক? তুমি অ্যানিকে কেন কিনেছ? ওকে কিনেছ ভালো কথা, তবে ওকে ফিরিয়ে দাও। মেইন দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো নাবিদ। ডেট ওভার ওয়াইন নিয়ে এসে নিক জেফরানের সামনে কথা বলছ? হাউ ফানি! সিরিয়াস কথা নিক, ভুলে যেও না একসময় আমিও তোমার বন্ধু ছিলাম। সেটা আজ থেকে আরও 10 বছর আগে। সো হোয়াট, কি যায় আসে তাতে? তোমার সাথে মাফিয়া প্রশিক্ষণ তো আমিও দিয়েছি, ইভেন হয়েও গিয়েছিলাম, কিন্তু উপরওয়ালার রহমত ছিল বলে সব পাপ থেকে নিজেকে সরিয়ে নেই। অতীত শুনতে ইচ্ছুক নয় মিস্টার নাবিদ। বললাম না কিছু, কিন্তু তুমি আমার অ্যানিকে ফেরত দাও। নিক মুখের কঠোরতা নিয়ে বলে, আমার অ্যানি? হ্যাঁ, ও আমার অ্যানি। ওকে আমি ছোট থেকে পেলেপুষে বড় করেছি। ছোট অ্যানিকে সবসময় আগলে রেখেছি। যখন তারা পুরো পৃথিবীর সামনে একা ছিল, তখন আমি নাবিদ তাদের 2 বোনকে হেফাজতে রেখেছি, আর অ্যানিকে নিজের হৃদয়ে স্থান দিয়েছি। গুড জব, এত কষ্ট করেছ বলেই তো আমি পেয়েছি। তুমি পাওনি, আমি ওকে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসাকে যে কোনো মূল্যেই নিয়ে যাব। নিক নিজের ধৈর্য হারাচ্ছে ধীরে ধীরে। কপালে অনামিকা আঙুলে ঘেঁষে গম্ভীর আওয়াজে বলে, ভালোবাসা শব্দটা আর উচ্চারণ করবি না নাবিদ, না হলে অসময়ে নিজের জাবান হারাবি। নাবিদ উঠে দাঁড়ায়। যাকে ভালোবাসি তাকে ভালোবাসি 100বার বলতে পারি। সত্যি করো বলো, তুমি অ্যানির সাথে খারাপ কিছু করেছ? করলেই বা কি, রক্ষিতাও আমার। নাবিদ ধপ করে ফ্লোরে বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে নিজের, অনেক কষ্টে উচ্চারণ করে, মেয়েটা বেঁচে আছে নিক? বেঁচেই তো আছে, তবে যদি সত্যি কিছু করতাম তাহলে হয়তো বাঁচত না। নাবিদ নিজের প্রাণ ফিরে পায়। তার মানে নিক অ্যানির সাথে বাজে কিছু করেনি। নিক খারাপ, বাট মেয়েলি জিনিসে সে প্রচুর নাক ছিটকায়। জানা নেই কেন সে মেয়েদের 2 চোখে সহ্য করতে পারে না। শত্রুদের থেকেও বেশি ঘৃণা করে সে মেয়েদের। নাবিদ উঠে দাঁড়ায়। এরপর নিকের সামনাসামনি এসে বলে, 100 কোটি টাকা তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও। এইবার নিক ধৈর্য হারায়। নাবিদের মুখে বারবার ভালোবাসা শব্দ শুনে তার শরীর জ্বলে উঠছে। রাগে নাবিদের কলার চেপে ধরে কপালে বন্দুক ঠেকিয়ে হুঙ্কার ছেড়ে বলে, ইউ বাস্টার্ড! বারণ করছি না ভালোবাসি শব্দটা উচ্চারণ করবি না? আমার কথা কানে যায় না? নাবিদ নিজেকে ছাড়ায় না, ঠাইভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নিক বন্দুকটা কপালে ভালোভাবে চেপে ধরতেই কারোর আতঙ্কিত মেয়েলি সুর ভেসে আসে, নাবিদ ভাই, প্লিজ কিছু করবেন না ওনাকে। নিক চমকায়, ভ্রু কুচকে পিছনে তাকাতেই চোয়াল শক্ত করে ফেলে। নাবিদ যেন খুশিতে আত্মহারা। কতদিন পর সে তার পাখিটাকে দেখছে। অ্যানির চোচে পানি। চিরচেনা কাউকে দেখতে মেয়েটা আবেগে চারপাশে না তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করে ওঠে। এতদিনে নিজেকে শক্ত করা রাখা অ্যানি পরিচিতদের দেখে সেই বাচ্চা অ্যানিতে পরিণত হয়ে যায়। জীবনের তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে ছুটে আসে নাবিদের উদ্দেশ্যে। নাবিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। চোখের পাতা ফেললেই যেন সে হারিয়ে যাবে। অ্যানি নাবিদের কাছাকাছি আসতেই কারো শক্ত হাতের থাবার ব্যথায় আর্তনাদ করে ওঠে। ব্যথাটা অনুভব করার আগেই কারো শক্তপোক্ত বুকের সাথে ল্যাপটে যায়। অ্যানি ছটফট করে ওঠে, চোখ তুলে তাকায় 6 ফুট লম্বা চওড়া সুদর্শন পুরুষটার দিকে। নিকের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে অ্যানি আরও ছটফট করে ওঠে। যেতে দিন আমাকে, না হলে আপনাকে আমি খুন করব নিক জেভরান। নিক নিজের সাথে আরও চেপে ধরে। এনির শরীর ঘিন ঘিন করে ওঠে। নাবিদ নিকের দিকে তাকিয়ে ইশারা করে বলে, দিয়ে দাও নিক, প্লিজ অ্যানিকে আমার কাছে দিয়ে দে। ওর বোন পাগল হয়ে গিয়েছে অ্যানির কারণে। মেয়েটা কান্না করতে করতে মারে যাচ্ছে। প্লিজ দিয়ে দাও, অ্যানি খুব সরল একটা মেয়ে, তোমাদের কাছেও বাঁচতে পারবে না। আই ডোন্ট কেয়ার, মরে গেলেও সে আমার কাছেই থাকবে। অ্যানি কান্না করছে ছুটার জন্য। উপায় না পেয়ে নিকের বাহুর এক অংশ দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে রাখে। নিক অ্যানির দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে, নিজের হাতে তাজা ক্ষত সেলাই করেছি, তাও নিজের শরীরের। তোমার সামান্য নরম দাঁতের স্পর্শ আমার বালও ছিঁড়তে পারবে না। অ্যানিও জেদ ধরে বলে, আর সেই বাল আমিও ছিঁড়ি দেখাব। অ্যানির এহেন কথায় নিক ঠোঁট কামড়ে হাসে। এমন কাজ করলে তো তোমাকে আমার সাথে বেডরুমে যেতে হবে। তবে এখানেও আমার সমস্যা নেই, বাট তুমি লজ্জা পাবে বেবি গার্ল। নিকের এমন কথা শুনে অ্যানি আরও ছটফট করে ওঠে। কতটা অশ্লীল এই লোকটা!
অ্যানিকে এমন ছটফট করতে দেখে নিক ডিভানে বসে যায়। এরপর অ্যানিকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরে। পা দুটি নিজের পা দিয়ে আটকে দেয়। অ্যানি এখন সম্পূর্ণ নিকের কাছে বন্দী। নাবিদ ঘন ঘন শ্বাস টানছে। ভালোবাসার মানুষকে অন্য কেউ স্পর্শ করছে, তার ভেতরে আগুনে দগ্ধ হচ্ছে। অ্যানি নাবিদের দিকে তাকিয়ে কান্না করে ওঠে। ভয়া, এখান থেকে নিয়ে চলো আমাকে। এই লোকটা ভীষণ খারাপ। 2 দিন ধরে আমাকে শিকলে বেঁধে রেখেছে। আমি আপার কাছে যাব। প্লিজ ভাইয়া, বাঁচাও আমাকে। অ্যানি অন্যের কাছে প্রাণ ভিক্ষে চাইছে নিকের মোটেও পছন্দ হয়নি। রক্ত টকবক করে ওঠে মাথার। অ্যানিকে সর্বশক্তি দিয়ে নিজের সাথে আরও চেপে ধরে। অ্যানি ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। মনে হচ্ছে হাড়গুলো ভেঙে যাবে। নাবিদ অধৈর্য হয়ে অ্যানির হাত ধরে টান দিয়ে বলে, চলে আয় অ্যানি, আমি তোকে নিয়ে যাব। নিক এক পলক তাকায় সেদিকে। শেষ। গ্যাংস্টার বসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ধীরে ধীরে আগের রূপে ফিরতে থাকে। রাগে কাঁপছে অসম্ভবভাবে। স্পর্শ করে থাকা জায়গায় এক পলক তাকিয়ে সামান্য ঘাড় বাঁকায়। প্যান্টের পকেট থেকে মিনি ছুরিটা নিয়ে সাথে সাথে নাবিদের হাতে টেনে ধরে। এমন আক্রমণে নাবিদ অ্যানির হাত ছেড়ে দেয়। তরল রক্ত গড়গড় করে পড়তে থাকে। নাবিদ হাত ধরে চেঁচিয়ে ওঠে সামান্য। রক্ত দেখে অ্যানি ভরকে যায়। মেয়েটা আবার কেঁদে ওঠে। নাবিদ ভাই! অ্যানি নিকের কোল থেকে উঠতে চায়। নিক অ্যানির কোমরে চাপ প্রয়োগ করে বলে, এখন তো হাত কেটেছি, পুনরায় ওকে স্পর্শ করার চেষ্টা করলে কলিজা কেটে আনব। আই রিপিট, পুরো কলিজা কেটে আনব। নাবিদ কাটা হাত ধরে ব্যথায় চোখমুখ খিচে ফেলে। অ্যানি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণ দিয়ে চেষ্টা করছে। নিক অধিরাজকে ডাক দিয়ে বলে, এইটাকে বাহিরে বের করে দে, আর বেশি এদিক ওদিক করলে জানে মেরে ফেল। জানে মেরে ফেল কথাটা অ্যানির কানে যেতেই সে স্তব্ধ হয়ে যায়। নাবিদকে এক প্রকার জোর করে নিয়ে যায় অধিরাজ। নাবিদ দরজার কাছে এসে দাঁড়ায়। ব্যাক্য চোখে টাকায় অ্যানির দিকে। অ্যানিও সেমভাবে টাকায় নাবিদের দিকে। 1 সেকেন্ডের জন্য চোখাচোখি হয় দুজনার। নাবিদ চোখ আর হাত দিয়ে শান্ত একটা ইশারা করে। ব্যাস, নাবিদের সামান্য ইশারাটা অ্যানির ছটফটানি থেমে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কান্না থামিয়ে দেয় সে। নাবিদকে টেনে হিচড়ে বাহিরে নিয়ে চলে যায়। অ্যানি অনুভূতিহীনভাবে শূন্য চোখে তাকিয়ে থাকে মেঝের দিকে। অ্যানিকে শান্ত দেখে নিক ঠোঁট কামড়ে বলে, পুরুষ এমন এক কন্ট্রোললেস জাতি, এদের কোলে মেয়ে মানুষ বসলেই এরা বেসামাল হয়ে পড়ে। অ্যানি কোনো রিয়্যাক্ট করে না, শুধু ঘৃণিত কণ্ঠে বলে, অতিরিক্ত অশ্লীল আপনি। গ্যাংস্টাররা ঠিক কতটা অশ্লীল সেটা তোমার ধারণার বাহিরে, বাট আজকের ফার্স্ট টাইম ছিল তাই মুক্তি দিচ্ছি। পরের বার কোনো পুরুষের স্পর্শ লাগলে খোদার কসম সে জায়গাটা জ্বালিয়ে দেব। ধর্মহীন হয়ে কসম খাচ্ছেন? নিক গম্ভীর হয়ে যায়। অ্যানির হাত চেপে ধরে উপরে যাওয়ার জন্য পা রাখে। অ্যানির চোখ মুখ জুড়ে ছিল অন্য কিছু। নাবিদের ইশারা তার বুকে এক আলো জেগে তোলে। অ্যানি সামান্য মুচকি হাসে, কিন্তু সেই হাসি গ্যাংস্টার বস দেখেনি। দেখলে হয়তো অনেক কিছুই বুঝে যেত। আরিশ আজ নিজের বাড়িতে যায় না, নিকের কাছেও যায়নি। গাড়ি নিয়ে চলে যায় একদম দাদা মশাইয়ের বাড়ির সামনে। গাড়ি পার্ক করে করিডোর পেরিয়ে ভিতরে প্রবেশ করে। আরিশ ভিতরে প্রবেশ করার সাথে সাথেই কেউ একজন এসে জড়িয়ে ধরে। আরিশ হাসি মনে নিজের সাথে আগলে নেয়। কেমন আছো ভাইয়া? এই তো আছি। তোর কি অবস্থা মেহের? আমার অবস্থা জেনে কি করবে? কতদিন পরে এসেছো বলো তো? আরিশ এগিয়ে যেতে যেতে বলে, কাজের চাপ ছিল প্রচুর, তাই আসতে পারিনি। রাগ করিস না বোন। নিক ভাই আজ আসবে না আরিশ ভাই? আরিশ তাকায় বোনের সরল মুখটার দিকে, শ্বাস টেনে বলে, আজ আসবে না, হয়তো কাল আসবে। ওহো, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। দাদামশাইয়ের সাথে কথা বলে রেস্ট নাও। আরিশ মুচকি হাসি দিয়ে মেহেরের মাথায় হাত বুলিয়ে দেয়। মেহেরও প্রাণবন্ত হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে উপরে চলে যায়। মেহের চলে যেতেই আরিশ গিয়ে দাদামশাইয়ের পাশে বসে। মিস্টার রিভান আরিশের দিকে তাকিয়ে বলে, কেমন আছো তাহলে? এই তো আছি, যেভাবে সবসময় থাকি সেভাবেই। নিকের সাথে মেয়েটার কি খবর? আরিশ ভ্রু নাচিয়ে তাকায় দাদামশাইয়ের দিকে, গম্ভীরতা টেনে বলে, দেখা করিনি আর মেয়েটার সাথে। তুমি পছন্দ করতে, রাইট? আরিশ চমকায়, অবাক হয়ে তাকায় মিস্টার রিভানের দিকে, শুকনো ঢোক গিলে বলে, আপনি কিভাবে জানলেন? আমি তো কাউকে বলিনি। মিস্টার রিভান আরিশের পিঠ চাপড়ে বলে, তুমি এখন যে সময়টা দিয়ে যাচ্ছ সেই সময়টা আমি বহু বছর আগেই পার করে ফেলেছি। তবে প্রাউড ফিল করি এই অনুভূতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছ। তোমাদের বন্ধুত্ব যাতে কখনো না ভাঙে, পুরো বিশ্ব যাতে নিক আর আরিশের বন্ধুত্বের দৃঢ় বন্ধন দেখতে পারে। কাউকে হতাশ করো না কখনো। আরিশ হাসে। দুনিয়া উল্টে গেলেও জেভান আরিশ আর নিক জেভরানের বন্ধুত্ব ভাঙার ক্ষমতা কারণ নেই। একসাথে ছিলাম, আছি আর সারা জীবন থাকব। চলবে।